রাজ্য সরকার বা জনাব ফিয়াদ হাকিম বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন, আমি তাদেরকে সতর্ক করছি। আপনারা আর 2 মাস ক্ষমতায় আছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যেই যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাব, আপনারা জনাব ফিয়াদ হাকিমও পাবলিক হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবেন। নির্বাচনের পরে ফল যা হবে, তখন মুখ্যমন্ত্রী যদি 148-এ পৌঁছাতে পারে, তিনি আবার শপথ নেবেন। তাতে আমরা বিরোধী আসনে বসবো, কোনো অসুবিধা নাই। কিন্তু রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্ব ইস্তমায় যে ধরনের নোংরামি কালকে হুগলিতে করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা করছি। শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন 2026 সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে। আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গী হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো, কোনো ব্যক্তিগত লড়াই নয়। আগামী দিনে বাংলার মুসলমান 4,26,00,000 মুসলমানের কাছে আমি আগামী দিনে, আজকে 1 জানুয়ারি 2026, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমি পড়াশোনায় ভালো ছিলাম না। তাই কি করতাম, সামনে যারা ভালো ভালো ছাত্র পড়তো তাদের কাছ থেকে লেখাটা টুকলি করতাম, যাকে বলে চোথা করা। তো এই চোথা করার নেতা এখনো আছে, এই খোকাবাবু তা প্রমাণ করে দিল। রাহুল গান্ধী যেটা বলেছে সেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধী হাতে কলমে প্রমাণ করে প্রথম ভোট চুরি কথাটা রাহুল গান্ধী তুলেছেন। ইলেকশন কমিশন তাতে সতর্ক হয়েছে, শশব্যস্ত হয়েছে। ইলেকশন কমিশনকে বেরিয়ে এসে তার জন্য প্রেস কনফারেন্স করে বোঝাতে হয়েছে। খোকাবাবুর কথা জবাব দেওয়ার জন্য কি ইলেকশন কমিশন পাল্টা কোনো প্রেস কনফারেন্স করেছে? কারণ তারা জানে এগুলো গুড ফর নাথিং, মাল এদিকে দিকে কোনো দরকার নাই। এখানে মমতা ব্যানার্জি আসলে তাও একটা কিছু হতো, এ তো গুড ফর নাথিং। মমতা ব্যানার্জি স্ট্যাম্প নিয়ে খোকাবাবু হয়ে চলে আসছে, সে আবার রাহুল গান্ধীর তুলনা করছে। হাই রে হাই, হাই রে হাই। আপনি কি করতে এসছেন এখানটাই? আপনি তো নিজে আপনার এলাকায় ভোট চুরি না, আপনাদের এলাকায় ভোট লুট হয়, ভোট ডাকাতি হয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের গুনতিতে বিডিও অফিসে বসে বসে বিডিওরা এসডিওরা ব্যালট পেপার ঢুকিয়ে দেয় হারানোর জন্য। মিউনিসিপ্যালিটি ভোট হয় না, লুট হয়। সমবায় ভোট হয় না, কোনো ভোটই হয় না। সৌজন্য পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন, যেটা খোকাবাবুদের নির্বাচন কমিশন। তা খোকাবাবুদের নির্বাচন কমিশন যারা বাংলায় ভোট করতে দেয় না, ভোটের দিন পঞ্চায়েতে 65 লোক খুন হয়, যেখানে বিধানসভা লোকসভায় মানুষের ভোট বুথে পৌঁছানোর আগেই প্রক্সি ভাবে নকল মানে তার নামে ভোট দিয়ে দেওয়া হয়, নকল ভোট দিয়ে দেওয়া হয়। সেই রাজ্যের খোকাবাবু এসে যখন এত বড় বড় কথা বলে, তখন ভূতের মুখে রাম নাম আর পেতনির মুখে রাম নামের কথা মতো মানায় মনে হয়। ভিতরে কেউ জানে, আপনি জানেন না, আমি জানি, খালি খোকাবাবু জানে, খোকাবাবুর সঙ্গে যারা তারা জানে। তাদের তো কিছু বলার ক্ষমতা নাই, দেখেও তারা চুপ করে থাকবে। খোকাবাবু এখানে পা ধরতে এসছে, ম্যানেজ করতে এসছে না কি করতে এসছে, তো তারাই জানে। কারণ নির্বাচন কমিশনের সঙ্গে যখন ভোট হয় তখন দিদি জানে কি করে ম্যানেজ করতে হয়। সেখানকার আইএএস আইপিএস দের সঙ্গে নির্বাচন কমিশনের অফিসারদের যেহেতু চেনা জানা থাকে, তারা কি করে ম্যানেজ করতে হয়। ফৌজি যারা ফৌজ যায় তাদেরকে কি করে ম্যানেজ করে মাছ মাংস খাইয়ে টাকা পয়সা দিয়ে ভোটের দিনটা চুপ করে বসিয়ে রাখা হয়, দিদি সব আর্ট অ্যান্ড আর্টিফাইস জানে। তাই 2.5 ঘন্টা কি 2.5 দিন সেখানে বসে থেকে কি করলো আমাদের জানার দরকার নাই। বাংলায় আমাদের যেখানে যেখানে আমাদের খবর পেয়েছি, আমরা সেখানটাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বৈধ ভোটার ব্যবস্থাটাকে, বৈধ ভোট দেওয়ার অধিকারটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল, তারা কি স্ট্র্যাটেজিটা নিল, ভয় দেখাও, এসআইআর ঢুকলে তোমাদের বিপদ হবে, সব ভোটার লিস্টে নাম কাটা পড়ে যাবে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করো। বার্তা দিলেন পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি,
বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বম বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। তো এটা সারা দেশের লোকও বুঝেছেন, আর আমরা তো লড়াই করছিলামই। এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। মানে পার্টি এতদিনে দিলীপের পার্টি তাহলে এতদিনে বুঝলো যে দিলীপ ঘোষকে ছাড়া যেতে যাবে না। এক্সপিরিয়েন্স বিধানসভা নির্বাচন হাতে একেবারে সময় কম, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, এটা তো মানতেই হবে। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন সব থেকে বেশি আসন বিজেপি পেয়েছে। না ঠিক আছে, সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে। তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন, আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। প্রাপ্ত হয়ে গেছিলেন দিলীপ ঘোষ আবারও মানে এই জায়গায় ভোটের ঠিক আগে, এটা কি কৌশল? আমি জানি না ব্রাত্য কি ব্যাপার। যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। মানে ভোটের জন্য কি সবাই একসঙ্গে হলেন? নির্বাচনে তো বটেই, সবাইকে লাগেই। তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন, বাকিটা সঙ্গে থাকেন। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। মানে আপনার কি ইচ্ছা? দেখলাম যে একটা জেলা আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই এই ফল তো জায়গা ভুগতে হয়েছে পার্টিকে। সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। দিলীপদা দেখলাম যে বাংলায় বিজেপিকে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবেই? সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে, কষ্ট করে, মার খেয়েছেন, জেল খেটেছেন। তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। দিলীপদা দেখলাম পার্টির তরফ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছে জেলা ওয়াইজ প্রচারে, এবং সেখানে আপনারও শিডিউল দেখা যাচ্ছে। তাহলে কি আপনি আবার কাল থেকে জেলা ওয়াইজ পার্টি? আমাকে কিছু বলা হয়নি। আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি আজকে, বসে একটু কথা বলবো উনি কী চাইছেন আমার কাছ থেকে। তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করব। আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে লাগায়নি, হঠাৎ করে ভোটের আগেই এটা কি স্বার্থের জন্যই করা হচ্ছে? লাগাইনি মানে লাগাবার সুযোগ ছিল না। আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছিলাম, অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুক সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না, কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সম্বন্ধে ভেবেছেন, তারা বলেছেন, এখন শুরু হবে। বর্তমান পদাধিকারীরা কি পার্টি আপনাকে বারবার সরিয়ে সমন্বয়ের দিয়েছে? কথা বলছে। দিলীপ দা আমি জানি পার্টি না কে বারবার সরিয়ে সমন্বয়ের কথা বলছে। এখন পার্টির যা চেহারা আপনি আসার পর, তাতে মনে হচ্ছে তৃণমূলের সঙ্গে লড়াই করবার জন্য বিজেপির ক্ষেত্র প্রস্তুত হয়েছে এই বাংলায়। বিজেপি একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে। আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রধান বিরোধী দল করে। হ্যাঁ, গতবার আমরা সরকার গঠন করতে পারিনি, কিন্তু যথেষ্ট ভালো ফল, ঐতিহাসিক ফল করেছি। গত 30-40 বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল? বিজেপিগুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে, তোমরাই আগামী দিনে আছো। হ্যাঁ, এবার আমাদের দায়িত্ব কেন্দ্র, রাজ্য, বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা। দিলীপ ঘোষকে বিভিন্ন রকম ভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল দলের ভেতরে, দলের বাইরেও। আবারও দিলীপ ঘোষকে তো এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনের পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি।